হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ফিফথ সেমিস্টারে যাদের মেজর 7 হিস্ট্রি রয়েছে সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে খলজি বিপ্লব বলতে কি বোঝো। চলো ভিডিওটি শুরু করা যাক। যেখানে প্রথমে আমরা দেখব বিভিন্ন যে খলজি বিপ্লব বলতে কি বোঝো, যেখানে বলা হয়েছে 1290 খ্রিস্টাব্দে দাস বংশের যে অবসান ঘটিয়ে খলজি বংশের যে ক্ষমতায় আসাকে ইতিহাসে খলজি বিপ্লব বলা হয়। যেখানে প্রথমে মূলত বলা হয়েছে এটি কেবল একটি রাজবংশের পতন ছিল না, বরং এটি ছিল দিল্লির রাজনীতিতে তুর্কি অভিজাতদের একচেটিয়া আধিপত্যের চূড়ান্ত অবসান এবং এর ফলে একটি নতুন শক্তিশালী ক্ষমতা কেন্দ্রে গঠিত হয়। এখানে মূলত বলা হয়েছে 1290 খ্রিস্টাব্দে যে দাস বংশের অবসান ঘটে এবং একটি নতুন রাজবংশের আধিপত্য বিস্তার হয়, সেটাকেই বলা হয় খলজি বিপ্লব। এবং এটি এটি ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানা হয়। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বিপ্লবের মূল কারণগুলি কী কী ছিল, কেন এই খলজি বিপ্লবটি ঘটেছিল। যেখানে প্রথমে রয়েছে তুর্কি আধিপত্যের অসন্তোষ। যেখানে বলা হয়েছে দিল্লির রাজনীতিতে তুর্কি অভিজাতদের দীর্ঘকালীন যে একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে সাধারণ মানুষ এবং অন্যান্য যে অভিজাত সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ পঞ্জীভূত হয়েছিল। যেখানে বলা হয়েছে তুর্কিরা নিজেদেরকে প্রচুর ক্ষমতাশীল বলে মনে করতো এবং অন্যান্য যে সাধারণ মানুষ ছিল বা অন্যান্য মানে যে অভিজাতরা ছিল তারা অসন্তুষ্ট হয় এবং যার ভিত্তিতে বলা হয় যে এই বিপ্লবটি ঘটেছিল। এর পরবর্তীতে হচ্ছে প্রশাসনিক দুর্নীতি। যেখানে রাজবংশের শেষ দিকে দুর্বল শাসনের সুযোগে প্রশাসনের প্রবল দুর্নীতি দেখা দেয়। শাসন ব্যবস্থা ভেঙে পড়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মানে কঠিন হয়ে পড়ে। যেখানে বলা হয়েছে যে প্রশাসনিক দুর্নীতি, যেখানে রাজবংশের শেষের দিকে যে শাসকরা ছিল তারা অযোগ্য ছিল এবং তাদের নেতৃত্বে যে প্রশাসনিক কার্যকর্মগুলি হতো সেগুলির মধ্যে দিয়ে সাধারণ মানুষ খুবই অসন্তুষ্ট হয় এবং যার মধ্যে দিয়ে বলা হয় যে এই যে একটি বিপ্লব ঘটে, খলজি বিপ্লব, এটা হয়েছিল বলে মনে করা হয়। তৃতীয়ত রয়েছে সামরিক অদক্ষতা। যেখানে দাস বংশের শেষ দিকে শাসকদের নিদারুণ সামরিক অদক্ষতা রাষ্ট্রের ভিত্তিকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছিল এবং শেষমেশ এই ঐতিহাসিক পরিবর্তনের পথ প্রশস্ত হয়। এই যে শেষের দিকে রাজবংশী যে সমস্ত শাসকরা ছিল তারা দুর্বল ছিল, তাদের যে সামরিক যে দক্ষতা ছিল তাও কমজোর ছিল, যার ভিত্তিতে তাদের যে বংশ ধীরে ধীরে কমজোর হতে শুরু করে এবং শেষে এই যে বংশটি পতন ঘটে এবং নতুন একটি রাজবংশের উদ্ভবের মধ্যে দিয়ে একটি বিপ্লবের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, যেটাকে খলজি বিপ্লব বলা হয়। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে 1920 খ্রিস্টাব্দে ক্ষমতার যে পালাবদল হয়েছিল সেটা কেন হয়েছিল, এক নতুন যুগের সূচনা। এই বিপ্লবের ফলে শাসন ক্ষমতা একটি নির্দিষ্ট তুর্কি অভিজাত শ্রেণী গণ্ডি পেরিয়ে বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের হাতে ছড়িয়ে পড়ে। এটি দিল্লি সুলতানি সামাজিক ভিত্তিকে বহুগুণ প্রসারিত করেছিল এবং শাসন ব্যবস্থায় এক নতুন গতিশীলতা এনেছিল। যেখানে এটাই বলা হয়েছে 1920 খ্রিস্টাব্দে যে বিপ্লব হয়েছিল, যার ফলে তুর্কি অভিজাতদের ক্ষমতা একটি বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের অধীনে চলে আসে, যার ফলে সমাজে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। এখানে এটাই বলা হয়েছে এবং বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা, বিভিন্ন ধরনের তাদের সাম্রাজ্য ছিল, এই যে খলজি বিপ্লবের পরবর্তীতে তাদের মুসলিম সাম্রাজ্য ছিল তা প্রচুর পরিমাণে বিস্তার হয়। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে যেটা হচ্ছে প্রতিষ্ঠাতা আলাউদ্দিন ফিরোজ খলজি ছিলেন এই যে বিপ্লব এর মূল নেতৃত্বা বা এই যে খলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। যেখানে বলা হয়েছে উদারনীতির প্রবর্তক। খলজি বিপ্লবের পর জালালউদ্দিন ফিরোজ খলজি সুলতান পদে আসীন হন। তিনি পূর্ববর্তী দাস বংশের শাসকদের মতো কঠোর এবং দমনমূলক নীতির বদলে উদার এবং আপোষ মীমাংসা এবং জনকল্যাণমুখী নতুন নীতি গ্রহণ করেন। তার শাসন আমলটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একই সঙ্গে তিনি সাম্রাজ্যের বিস্তারের ওপর প্রথম জোরালো উদ্যোগ গ্রহণ করেন। এখানে এটাই বলা হয়েছে যে খলজি বিপ্লবের পর জালালউদ্দিন ফিরোজ খলজি তার সাম্রাজ্যকে প্রচুর পরিমাণে বিস্তার করে। দাস বংশের যে দমনমূলক বিভিন্ন যে শাসন ব্যবস্থা ছিল তার পরিবর্তে তিনি বিভিন্ন ধরনের যে উদারনৈতিক বিভিন্ন মীমাংসা সম্পর্কিত বিভিন্ন ধরনের নীতিগুলি গ্রহণ করেন, যার পরবর্তীতে এই যে খলজি বংশ ছিল, খলজি রাজত্ব ছিল, সাম্রাজ্য ছিল, তার প্রচুর পরিমাণে বিস্তার হয়। এখানে এটাই আলোচনা করা হয়েছে। পরবর্তীতে যে আলোচনা রয়েছে সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির যুগান্তকারী সংস্কার। এর পরবর্তীতে যিনি শাসক ছিলেন তার এখানে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। যেখানে বলা হচ্ছে বাজারের দর নিয়ন্ত্রণ। আলাউদ্দিন খলজি একটি বিশাল এবং শক্তিশালী সৈন্যবাহিনী ব্যয়ভার মেটাতে এবং মুদ্রাস্ফীতি রোধ করতে এক অভূতপূর্ব বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন, যা অভ্যন্তরীণ ক্ষেত্রে এটি ছিল একটি মধ্যযুগীয় ভারতের অন্যতম শ্রেষ্ঠ অর্থনৈতিক ব্যবস্থা। আলাউদ্দিন খলজি বাজারের বিভিন্ন দর নিয়ন্ত্রণ, জিনিসপত্রের দাম, বিভিন্ন যে ব্যবসায়িক ব্যবস্থা, বাণিজ্যিক ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের সংস্কার আনে। যেখানে তিনি বিভিন্ন ধরনের যে দর ছিল, বাজারের দর ছিল, তার নিয়ন্ত্রণ করেন, যা বাণিজ্যকে বিভিন্নভাবে প্রসারিত করে। এর পরবর্তীতে ছিল মঙ্গল প্রতিরোধ এবং
বিস্তার, অর্থাৎ মঙ্গলদের থেকে তিনি কিভাবে দিল্লিকে বাঁচিয়েছিলেন সেটাই, যেখানে বলা আছে দিল্লিকে দুর্ধর্ষ মঙ্গল আক্রমণের হাত থেকে চিরতরে রক্ষা করতে গিয়ে তিনি শক্তিশালী স্থায়ী সেনাবাহিনী গঠন করেন। এছাড়া তিনি দক্ষিণাত্যে সফল সামরিক অভিযান পরিচালনা করে একটি অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। যেখানে এটাই বলা হয়েছে আলাউদ্দিন খলজির অধীনে তিনি যে মঙ্গলদের থেকে তার সাম্রাজ্যকে যেভাবে বাঁচিয়েছিলেন এবং তার সাম্রাজ্যকে ভিত্তিটি আরও মজবুত করেছিলেন এবং সামরিক শক্তি আরও উন্নত করেছিলেন, যার মধ্যে দিয়ে এই যে খলজি বংশ ছিল আরও বিস্তার হয় এবং তাদের যে দৃঢ়তা আরও মজবুত হয়। এখানে এটাই আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে বিপ্লবের ঐতিহাসিক ফলাফল এবং গুরুত্ব। এই বিপ্লবের কারণে কি কি হয়েছিল এবং এর গুরুত্বটা কি, এখন আমরা এটা জানবো। যেখানে প্রথমে বলা হয়েছে নতুন ক্ষমতার কেন্দ্র দিল্লিতে সুলতানি ক্ষমতার চূড়ান্ত বিকেন্দ্রীকরণ ঘটে এবং সম্পূর্ণ নতুন একটি ক্ষমতা কেন্দ্র গঠিত হয়, যা রাজতন্ত্রকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এই যে নতুন একটি ক্ষমতা আসে, যার ফলে পুরনো বিভিন্ন ব্যবস্থার পরিবর্তন ঘটে এবং নতুন সাম্রাজ্য গঠিত হয়, যার ফলে বিভিন্ন ধরনের পরিবর্তন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। এছাড়া রয়েছে সাম্রাজ্যবাদের সূচনা। খলজিদের হাত ধরে ভারতের প্রথম প্রকৃত মুসলিম সাম্রাজ্যবাদের জোরালো সূচনা হয়েছিল। দক্ষিণাত্যে বিজয়ের মাধ্যমে তারা তাদের সাম্রাজ্য বহুদূর পর্যন্ত প্রসারিত করে। খলজি বিপ্লবের পরবর্তীতে খলজি সাম্রাজ্যের অধীনে তাদের একটি নির্দিষ্ট সাম্রাজ্যবাদ সূচনা হয়। তারা বিভিন্ন ধরনের সাম্রাজ্য বিস্তার করে, বিভিন্ন অঞ্চলে তাদের সাম্রাজ্য বিস্তার করে। দক্ষিণাত্যে তাদের যে অভিযান ছিল, তাদের যে সাম্রাজ্য বিস্তার ছিল বিশেষ করে লক্ষণীয়। এখানে আমরা দেখলাম তাদের যে ঐতিহাসিক ফলাফল, মানে এই সাম্রাজ্য আসার পরে এই বিপ্লবের ফলে কি কি হয়েছিল এবং এরপর সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল, এটা আমরা এইখানে দেখলাম। এটাই ছিল আজকে আমার যে মূল যে আলোচনার বিষয়, যে আমরা খলজি বিপ্লব কি এবং তার একটি বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদেরকে আমার ভিডিওটি বা আমার আলোচনাটি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু কথা বলি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে আমাদের যে অফিসিয়াল দুটি নম্বর রয়েছে, এই দুটি নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া যে আমাদের অফিসিয়াল অ্যাপ রয়েছে যেটা ডেভেলপিং পিরিয়ডে রয়েছে, সেখান থেকেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কি পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ অ্যান্ড 100% কমন সাজেশন পেয়ে যাচ্ছ। আমাদের কাছে কি কি কোর্স রয়েছে, এটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।